ডিয়ার স্টুডেন্ট, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো এই প্রত্যাশা করি। তো ক্লাস 9 তোমরা সবাই ভালো আছো আশা করি। তো আজকে আমরা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের টপিকসটা হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই টপিকসটা গত ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্ব এটা কমপ্লিট করেছি। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করেছো। যদি কোনো প্রবলেম থাকে আমি বলেছিলাম যে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। তারপর বাসায় তোমাদের যেহেতু বলা আছে মডেল 1 থেকে 15 পর্যন্ত প্র্যাকটিস করার কথা, ও একটু বাসায় তোমরা পড়ে নিবে। তো আজকে আমরা তোমাদের যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে আজকে আমাদের টপিকস হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অথবা আমরা এটাকে পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্স হিসেবে আসবে। তো আমরা জানি এটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এখানে তোমাকে অনেকগুলা সেন্টেন্স চেঞ্জ করতে হবে। তো এই পরীক্ষার জন্য তোমাদের বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে আর এক্সক্লেমেটরি আর অ্যাক্টিভ প্যাসিভ আছে ডিগ্রি। তো আমরা আজকে সবচেয়ে সহজ যেটা তোমাদের ফার্স্ট যেটা করে আসছো ক্লাস 8 এটা ছিল, 9, 10 থাকবে, ইন্টারমিডিয়েট এই টপিকসটা তোমাদের আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো আমরা আজকে ফার্স্ট তোমাদের ইন্টারোগেটিভ দিয়ে শুরু করব। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আমি বোর্ডে কি লেখা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন সেন্টেন্স হচ্ছে তোমাকে পরিবর্তন করতে হবে। তোমাকে বলা থাকবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সেটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তো ইন্টারোগেটিভ করার জন্য আমাকে কিছু রুলস ফলো করতে হবে, কিছু রুলস তোমাদেরকে জানতে হবে। কিন্তু আমরা বেসিক্যালি আমরা প্রথমে যে কথাটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, আমরা সবাই জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, মানে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। এটা কিন্তু জানি তোমরা, এটা আমাদের জানা উচিত যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে মাস্ট বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সেকেন্ড কথা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্টের আগে ভার্ব থাকবে। সবসময় কি থাকে? সাবজেক্টের আগে ভার্ব থাকে। তাহলে আমরা একটু রুলসগুলো ফলো করি, রুলস প্র্যাকটিস করব, দেন তোমরা রুলসগুলো একটু খাতায় লিখে নেবে। আচ্ছা, রুলস 1, নর্মালি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা করার সময় হাবোধক হলে না বোধক করব, হাবোধক হলে না বোধক হবে। আর ভার্ব করার সময় কি করতে হবে? সবার ফার্স্ট আমাদের ভার্ব নেব, তারপরে হচ্ছে নট। যদি সেটা হাবোধক সেন্টেন্স হয় তাহলে আমরা নট ইউজ করব, যদি না বোধক হয় তাহলে আমি নট ইউজ করব না। তারপরে কি আসবে? সাবজেক্ট, তারপরে হচ্ছে বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ, এবং অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি আবার বলতেছি, আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স চেঞ্জ করব, প্রথমে বাক্যের শুরুতে আমি লিখে নিচ্ছি হাবোধক হলে না বোধক হবে। মানে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, যদি ওই সেন্টেন্সে কোনো নট রিলেটেড কোনো শব্দ না থাকে, তাহলে সেই সেন্টেন্স আমাদের চেঞ্জ করার সময় অবশ্যই নট শব্দটা আনতে হবে। তাহলে ভার্ব লিখেছি প্রথমে, ভার্ব, দেন হচ্ছে নট, নট থাকবে না, সাবজেক্ট, বাকি অংশ। আমি একটা এক্সাম্পল লিখে দেখাচ্ছি। রুনা ইজ এ গুড গার্ল। কি লিখেছি? রুনা ইজ এ গুড গার্ল। এই বাক্যে সাবজেক্ট রুনা, ভার্ব ইজ, বাকি অংশ। তাহলে এইখানে এই বাক্যে কি নট কোনো রিলেটেড শব্দ আছে? রুনা ব্যক্তি, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এই বাক্যে কিন্তু কোনো নট শব্দ নেই। তাহলে কি আমাকে যখন আমি এটা চেঞ্জ করব, তোমাদের পরীক্ষায় চেঞ্জ যখন আসবে তখন তোমরা কিভাবে লিখবা? ভার্বটা শুরুতে আসবে। তাহলে কি আমার স্ট্রাকচারে কি আছে? ভার্ব, তাহলে ইজ, তারপরে কি হবে? নট। আমরা ইজ নট লিখতে পারি বা ইজেন্ট লিখতে পারি। ইজ নট রুনা এ গুড গার্ল, এবং বাক্যের শেষে কি দিতে হবে? অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। তোমার যদি এটা সম্পূর্ণ করার পরেও যদি কোশ্চেন মার্ক পরীক্ষায় না ইউজ করো, তোমাকে এটা কেটে দিবে। তাহলে আমি আবার বলতেছি, ইজ নট রুনা এ গুড গার্ল। তাহলে স্ট্রাকচারটা কি আসলো? যদি বাক্যে কোনো সেন্টেন্সে পজিটিভ বাক্য থাকে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমরা কি করব? প্রথমে সাবজেক্ট আনবো, প্রথমে ভার্ব লিখবো, ভার্বের পরে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা নট নেব, দেন বাকি অংশ সাবজেক্ট দিয়ে বাকি অংশ লিখে দেব। এখন আমরা নেগেটিভ একটা এক্সাম্পল দিচ্ছি। এই সেন্টেন্সটা লিখতেছি, রুনা ইজ নট এ
গুড গার্ল। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখে আমরা বুঝতেছি রুনা ইজ নট এ গুড গার্ল। এই বাক্যে নট আছে, এ বাক্যে কি আছে? নট আছে। তাহলে আমি নটটা ইউজ করব না, তাহলে ভার্বটা কি আসবে? ইজ। ইজ রুনা এ গুড গার্ল। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আবার একটু রিপিট করতেছি, কারণ যেহেতু এটা অনলাইন ক্লাস, সরাসরি তোমরা কোশ্চেন করতে দেন আমি আনসার করতাম, আরো কিছু প্র্যাকটিস করাতাম, কিন্তু আমাদের সময়ের স্বল্পতা। দেন এইটা আমি আবার একটু বোঝানোর চেষ্টা করতেছি, কারণ হচ্ছে তোমরা এই একটা টপিকস মানে এই রুলসটা যদি ভালো করে পারো, দেন বাকিগুলো তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি, রুনা ইজ এ গুড গার্ল, এই বাক্যটার মধ্যে যদি সেটা অ্যাফার্মেটিভ হয়, যদি সেটা হাবোধক বাক্য হয়, তাহলে আমরা প্রথমে ভার্বটা নেব। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ফার্স্ট অবশ্যই ভার্ব থাকবে। কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে, আর তা না হলে ভার্ব দিয়ে। তো আমরা যেহেতু এখানে ডাব্লিউএস কোশ্চেন আসছে না, এখানে কি আছে? ইজ। তাহলে ভার্বটা সামনে নিয়ে আসবো। ইজ হাবোধক বাক্যের জন্য নট ব্যবহার করছি, রুলসে নট, ইজ নট, তারপরে সাবজেক্ট আসবে রুনা, বাকি অংশ এ গুড গার্ল, এবং অবশ্যই কোশ্চেন মার্ক হবে। সেকেন্ড, একই রুলস একই নিয়ম, শুধু একই বাক্য লিখেছি, শুধু নট শব্দটা আমি ইউজ করেছি। কেন ইউজ করছি? তোমাদের বোঝার জন্য, যে এটা গ্যাপ কেন আছে। তাহলে তখন যেহেতু নট দেওয়া আছে, আমি সেকেন্ড বাক্যে আর নট ইউজ করব না। তাহলে কি করব? ইজ, তারপর কি হবে? রুনা এ গুড গার্ল। আমার মনে হয় তোমরা এই রুলসটা বুঝে নিয়েছো। আচ্ছা, আমি এখন সেকেন্ড রুলসে যাচ্ছি। আচ্ছা, রুল নং হচ্ছে 2। যদি একটু আগে যে রুলসটা আমি করালাম, সেটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব অথবা যদি মডাল ভার্ব থাকে, ক্যান, কুড, শ্যাল, শুড, সেই নিয়মটা প্রযোজ্য হবে। কিন্তু এখন যদি মূল ভার্ব থাকে, সেন্টেন্সটি যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, তখন আমরা কি করব? যদি বাক্যটি, যদি সেন্টেন্সটি মূল ভার্ব থাকে, ভার্বটা কি থাকে? মূল ভার্ব বা মেইন ভার্ব থাকে, তখন আমরা মানে এম ইজ আর অক্সিলারি ভার্ব না থাকে, তখন আমরা কি করব? মূল ভার্ব থাকলে সেটা আমরা কিভাবে চেঞ্জ করব? ডু, ডিড, ডাজ। কি লিখেছি? ডু, ডিড, ডাজ প্লাস নট। যদি সেটা অবশ্যই ডু, ডিড, ডাজ এবং নট, দেন হচ্ছে কি সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, বাকি অংশ প্লাস অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমি আবার একটু বলতেছি স্টুডেন্ট, দেখো, যদি সেন্টেন্সটি মূল ভার্ব বা মেইন ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে সেই সেন্টেন্সটা আমরা কি লিখবো? ভার্বটা কি দেবো চেঞ্জ করার জন্য? এখানে তো আর এম ইজ আর বা ক্যান কুড কোনো শব্দ নেই, তাহলে আমাকে মূল ভার্ব তো আমি বসাতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি নিতে হবে? ডু, ডিড, ডাজ। কয়টা শব্দ লিখেছি? ডু, ডিড, ডাজ, এই তিনটা শব্দ, এবং নট ইউজ করব। তারপর হচ্ছে সাবজেক্ট আসবে, তারপর যে মূল ভার্বটা ছিল সেই মূল ভার্বটা নেব, দেন বাকি অংশ। আচ্ছা, আমি একটা এক্সাম্পল, এখন আমরা ডু, ডিড, ডাজ কোথায় বসাবো সেটা একটু জানি। আমরা জানি ডু আর ডাজ, ডু এবং ডাজ এই দুইটাই হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। কোথায় ব্যবহৃত হয়? অবশ্যই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু আর ডাজ ব্যবহৃত হয়। কিন্তু ডাজটা মনে রাখা অনেক ইজি। যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে ইয়েস থাকে, ভার্বের সাথে কি থাকে? ইয়েস, তাহলে আমরা ইজিলি দেখে বুঝতে পারবো যে কোনো ভার্বের সাথে যদি ইয়েস থাকে, সেখানে আমরা ডাজ ইউজ করব। আর তাহলে প্রেজেন্ট টেন্সে যদি কিছু না থাকে শব্দ, তাহলে কি ইউজ করব? ডু। মাঝখানে কি থাকলো? ডিড। ডিড আমরা জানি পাস্টের ক্ষেত্রে। পাস্ট যদি শব্দ থাকে, পাস্ট রিলেটেড, যদি পাস্ট থাকে অথবা যদি ইডি যুক্ত থাকে, সব ভার্বের সাথে তো ইডি থাকে না, তোমাদের মনে রাখতে হবে। কিন্তু যদি কোনো পাস্ট থাকে তাহলে সেটা, অথবা ইডি থাকে, তাহলে আমরা ডিড ভার্বটা ইউজ করব। আচ্ছা, আমরা এখন প্রত্যেকটা একটা করে এক্সাম্পল দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, ফার্স্ট এক্সাম্পল দেই। রুনা লাইকস ফ্লাওয়ার। কি লিখেছি? রুনা লাইকস ফ্লাওয়ার। একটু বোঝার চেষ্টা করে স্টুডেন্ট, লাইকস দেওয়া আছে, ইয়েস যুক্ত আছে। আমি একটু আগে বলেছি যে যদি ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকে, তাহলে সেই বাক্যটা আমরা ডাজ দিয়ে শুরু করব। তাহলে আনসারটা আমরা কি লিখবো? আনসারটা কি হবে? ইয়েস আছে, তাহলে আমরা কি শুরু করব? ডাজ। তাহলে ডাজেন্ট, তাই না? ডাজেন্ট বা ডাজ নট, ডাজেন্ট, তারপরে সাবজেক্ট রুনা, তারপরে ভার্বটা লিখবো, মূল ভার্ব। এবং আমাদের মনে রাখতে হবে, আমরা যেহেতু ডাজটা নিয়ে এসেছি সামনে, তখন আর আমরা
এস এইখানে থাকবে না, লাইক ফ্লাওয়ার। আবার একটু স্টুডেন্ট দেখো, রুনা লাইকস ফ্লাওয়ার, তাহলে সাবজেক্ট এখানে ইয়েস আছে, তাহলে আমরা কি দিয়ে শুরু করব? বাক্যে যদি এস বা ইয়েস থাকে তাহলে ডাজ, তাহলে ডাজ নট, যেহেতু এটা হাবাদক বাক্য নট হবে না, ডাজেন্ট, তারপরে সাবজেক্ট কি হবে? রুনা লাইক ফ্লাওয়ার্স, এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা করানো হলো। এখন আমরা একটা ডিডের এক্সাম্পল দিই, এই বাক্যটা দিয়ে আমি দেব যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। লাইক আছে, তাহলে পাস্ট কি লিখবো? লাইকড। কি লিখেছি? রুনা লাইকড ফ্লাওয়ার, লাইকড ফ্লাওয়ার, ইড যুক্ত করা আছে, তার মানে এটা কোন টেন্স আছে? অবশ্যই পাস্ট টেন্স, এবং ইড যুক্ত করা আছে, সেটা দেখে আমরা চিনতে পারবো। তাহলে আনসারটা কি লিখবো? ডিডেন্ট, ডিডেন্ট রুনা। আমি একটু আগে বলা হয়েছে যে যদি পাস্ট আমি যে ফর্মটা নিয়ে নেব সেটা মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করব, লাইক ফ্লাওয়ার। আচ্ছা স্টুডেন্ট, একটু বোঝার চেষ্টা করো সেন্টেন্সটা। যদি কোনো সেন্টেন্সে মূল ভার্ব থাকে, নরমালি এখানে লাইক যেটা মূল ভার্ব থাকুক না কেন, আমরা সেটা চেঞ্জ করব কি দিয়ে? ডু, ডিড, ডাজ দিয়ে। ডু, ডিড এবং ডাজ দিয়ে চেঞ্জ করব। তখন এখন আমরা কি নেব? যদি বাক্য কোনো সেন্টেন্সে ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নেব ডাজ। যদি ইডি বা পাস্ট বোঝানো হয় সেক্ষেত্রে নেব ডিড। এখন আর যদি কোনো সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়, নরমালি প্রেজেন্ট হওয়া মানে আমরা বুঝতে পারবো দেখি যে ইএস ডাজ যুক্ত নেই বা ইডিও যুক্ত নেই, তাহলে তো আমরা ইজিলি সেটা বুঝে নেব, সেটা আমরা ডু দিয়ে করব। এখন আমি একটু দেখাচ্ছি। রুনা লাইক ফ্লাওয়ার, এখন যেমন আই দে লাইক ফ্লাওয়ার। কি লিখেছি আমি? সেম একই এক্সাম্পল দিচ্ছি। এখানেও রুনা লিখেছি, শুধু এটা প্রেজেন্টে করেছি, এটা পাস্টে করেছি। দে লাইক ফ্লাওয়ার, তাহলে আনসারটা কি হবে? ডন্ট। কি হবে? ডন্ট দে লাইক ফ্লাওয়ার, ডন্ট দে লাইক ফ্লাওয়ার। আমার মনে হয় তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। তারপরে আমি আবার একটু রিপিট করতেছি। যদি কোনো সেন্টেন্সে মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা কি করব? ডু ভার্বটা চেঞ্জ করার সময় আমরা বাক্যের শুরুতে ডু, ডিড, ডাজ ব্যবহার করব। ডু কখন ইউজ করব? যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু ইউজ করব, যদি পাস্ট বোঝায় তাহলে ডিড ইউজ করব। যদি প্রেজেন্টের সাথে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, যদি সেটা তোমরা না বোঝো, পরীক্ষা প্রশ্ন বা করার সময় প্র্যাকটিসের সময় যদি দেখো ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত আছে তাহলে তোমরা ডাজ ব্যবহার করে এভাবে চেঞ্জ করবা। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু রুলসটা লিখে নিয়েছো আশা করি। এখন আমি থার্ড নাম্বার রুলসে যাব। আচ্ছা এখন আমাদের হচ্ছে রুলস 3। রুলস 3 হচ্ছে, যদি আমরা শুধু মনে রাখবো যদি নেভার থাকে, বাক্যে যদি নেভার থাকে তাহলে আমরা কি লিখবো? এভার লিখবো। কি লিখবো? নেভার থাকলে এভার হবে। আর যদি নাথিং থাকে, নাথিং থাকে তাহলে কি লিখবো? এনিথিং। আচ্ছা আমরা এই দুটা একটু মনে রাখার চেষ্টা করব, কারণ কিছু কিছু বিষয় তোমাদের পরীক্ষা মনে রাখতে হবে। তোমাদের মানে একটু ভুলের জন্য তোমার তো মার্কসটা কাটা যাবে। তো একটু যদি পড়ো, একবার দুইবার একটু পড়ার পর যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের মাথা থেকে আর কখনো ভুল হবে না। তোমাদের প্র্যাকটিসের সময় ভুল হবে না, পরীক্ষায় ভুল হবে না, এবং অবশ্যই সেটা তোমরা মার্কসটা পাবা। তাহলে নেভার থাকলে কি হবে? এভার। আর নাথিং থাকলে এনিথিং। এই দুইটা শব্দ তোমাদের একটু মনে রাখতে হবে। এখন আমি একটু প্র্যাকটিস দেখাই। যেমন আই নেভার গো দেয়ার। আমি একটা বাক্য লিখেছি। কি লিখেছি? আই নেভার গো দেয়ার। আমি যে বেসিক যেটা তোমাদের যে বেসিক যে রুলসটা আছে ইন্টারোগেটিভ করার জন্য, যে ডু, ডিড, ডাজ বা টেন্স থাকলে কি, অক্সিলারি ভার্ব থাকলে কিভাবে হবে সেটা করে দিয়েছি। এখন আমি যেটা করাচ্ছি, আমি কিছু লিখি নাই, শুধু কি লিখেছি? নেভার থাকলে এভার হবে, নাথিং থাকলে এনিথিং হবে। বাক্যে যদি নেভার দেওয়া থাকে তাহলে এভার হবে। তাহলে আনসারটা কি হবে বলো? আনসারটা হবে, এখানে দেওয়া আছে কি? গো, তাই না? গো কোন টেন্সে আছে? গো প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? তাহলে আমরা কি লিখবো?
গো প্রেজেন্ট টেন্স আছে এবং কিছুই যুক্ত নাই, তাহলে আমি তোমাদের একটু আগে বলেছি যদি মূল ভার্ব দিয়ে বাক্য শুরু হয় তাহলে আমরা ডু ডিড ডাজ দেবো। তাহলে এখানে আমরা কোন শব্দটা ইউজ করব? ডু। ডু আই নেভারের জায়গায় কি হয়ে যাবে? এভার। ডু আই এভার গো দেয়ার। আমার মনে হয় তোমরা এই রুলসটা বুঝতে পারছো। আবার বলতেছি আই নেভার গো দেয়ার। যদি এখানে গো না থেকে ওয়েন্ট থাকতো, যদি থাকতো যে আই নেভার ওয়েন্ট দেয়ার, তাহলে ওয়েন্ট পাস্ট টেন্স করা আছে, তাহলে এখানে আনসারটা কি হতো? তখন আনসারটা হতো ডিড আই। ডিড আই এভার গো দেয়ার। আনসারটা ভার্বটা কিন্তু গোই হবে, কারণ ভার্বটা কিন্তু পাস্টে আমি ডিড করেছি। তাহলে আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। আই নেভার গো দেয়ার, যদি ভার্ব যদি নেভার হয়, নেভার বলতেই তো নেগেটিভ বোঝায়, সেখানে আর নট আনবো না। ডু আই, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে ছিল এর জন্য ডু হয়েছে। ডু আই এভার গো দেয়ার, এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। আচ্ছা, তাহলে আর একটা নাথিং এনিথিং এর একটা এক্সাম্পল দাও। দেয়ার ওয়াজ নাথিং টু ডু। আচ্ছা, এই বাক্যটা আমরা এখন একটা নাথিং থাকলে এনিথিং হবে এটার একটা এক্সাম্পল করি। দেয়ার ওয়াজ নাথিং টু ডু, তাহলে আনসারটা কি হবে? ওয়াজ। তাহলে ভার্বটা কি আসবে? সামনে শুরুতে ভার্ব আসবে। ওয়াজ, যেহেতু নাথিং আছে, নট শব্দ আছে, আমরা নট আনবো না। আমরা জানি নাথিং এ থাকলে কি হয়? এনিথিং হয়। দেয়ার, তারপর সাবজেক্ট আসবে, দেয়ার ওয়াজ দেয়ার, তারপর নাথিং এর জায়গায় কি হবে? এনিথিং টু ডু, তারপর প্রশ্নবোধক চিহ্ন হবে, কোশ্চেন মার্ক হবে। আমি আবার দুটা রিপিট করতেছি। নেভার থাকলে এভার হবে, নাথিং থাকলে এনিথিং হবে। তো এই রুলস এর ক্ষেত্রে আমি কিন্তু অন্য কোনো রুলস দেখি নাই। ডু ডিড ডাজ কখন বসাবো, কারণ একটু আগে এটা আমি তোমাদের বোঝানো হয়েছে। এখন আমি শুধু প্র্যাকটিসটা দেখাচ্ছি। আই নেভার গো দেয়ার। আই নেভার গো দেয়ার, এখানে ভার্বটা কি দেওয়া আছে? গো, প্রেজেন্ট টেন্স আছে। তাহলে আমি কি লিখবো? যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, ইএসও নাই, ইডি নাই, প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা শুরু করব কি দিয়ে? ডু দিয়ে। তাহলে ডু, সাবজেক্ট কি আছে? আই। নেভারটা কি হয়ে যাবে? এভার গো দেয়ার। আর দেয়ার ওয়াজ নাথিং টু ডু। দেয়ার ওয়াজ নাথিং টু ডু, এখানে কি ছিল? ওয়াজ দেওয়া আছে ভার্ব, তাহলে কি হবে? ওয়াজ, তারপর সাবজেক্ট আসবে দেয়ার, নাথিং এর জায়গায় কি হয়ে যাবে? এনিথিং টু ডু। ওকে, আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। আমরা এখন নেক্সট রুলসে যাব। রুলস হচ্ছে 4। রুলস 4। এখন আমি যে রুলসটা করাবো এটা নর্মালি ম্যাক্সিমাম সময় এই রুলসটাই আসে। যদি এভরিবডি থাকে, এভরিবডি, এভরিওয়ান, অল, এই শব্দগুলা যদি একটা সেন্টেন্সে বাক্যের শুরুতে থাকে, এভরিবডি, এভরিওয়ান, হ্যাঁ, অল, এই শব্দগুলা যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখবো? হু ডাজেন্ট। কি লিখবো? হু প্লাস ডাজেন্ট। এখানে কিন্তু ডাজেন্ট হতে পারে এবং কি হতে পারে? ডিডেন্টও হতে পারে। এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল যুক্ত যদি থাকে, তাহলে আমরা কি লিখবো? হু ডাজেন্ট অথবা ডিডেন্ট প্লাস হচ্ছে বাকি অংশ। আমি একটা এক্সাম্পল লিখছি। এভরিবডি লাইকস ফ্লাওয়ার। আমি কি বাক্য লিখেছি? এভরিবডি লাইকস ফ্লাওয়ার। তাহলে এভরিবডি আছে, এভরিবডি থাকলে আমি কি লিখবো বাক্যের শুরুতে? আবার বলতেছি, যদি এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত সেন্টেন্স থাকে, অল যুক্ত সেন্টেন্স থাকে, তাহলে আমরা কি করব? বাক্যের শুরুতে হু লিখবো, এটার পরিবর্তে কি লিখবো? হু। তাহলে কি লিখেছি? হু। তাহলে আমরা, এটা কিন্তু পজিটিভ বাক্য, তাই না? এভরিবডি লাইকস ফ্লাওয়ার, তাহলে অবশ্যই কিন্তু বাক্যটা আলটিমেটলি নেগেটিভ শব্দটা আমাদের ইউজ করতে হবে, হু। যদি ইএস থাকে তাহলে কি দিব? ডাজেন্ট। আর যদি লাইক থাকতো তাহলে আমরা কি দিতাম? ইউজ করতাম ডিডেন্ট। ওকে, আমি দুইটা সেন্টেন্স দিয়ে এক্সাম্পলটা দেখাই দিচ্ছি। হু ডাজেন্ট লাইক ফ্লাওয়ার। আচ্ছা, একটু দেখো বাকি অংশ প্লাস ইন্টারোগেটিভ সাইন। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুলকে ভালোবাসে। এভরিবডি, এভরিবডি পরিবর্তে কাকে? এভরিবডি তো ব্যক্তিকে নির্দেশ করেছে, তাহলে কি হয়েছে? হু।
আর লাইকস আছে কিন্তু আমাদের রুলসে বলা আছে যে ডাজেন্ট অথবা ডিডেন্ট নেব, তাহলে কি লিখছি ডাজেন্ট, এখানে ইএস যুক্ত আছে, ডাজেন্ট ইউজ করেছি, তারপর লাইক ফ্লাওয়ার্স। যদি এই বাক্যটা এভাবে থাকতো, এভরি বডি লাইকড ফ্লাওয়ার, এভরিবডি লাইকড ফ্লাওয়ার, এখানে ইডি যুক্ত করা আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা বাক্যটা আনসারটা কি লিখবো, হু ডিড নট লাইক ফ্লাওয়ার, হু ডিড নট লাইক ফ্লাওয়ার। কারণ কি, তখন কিন্তু আমি বারবার একই রুলসে আসতেছে, আমরা জানি যে আমরা শুধু মনে রাখবো যে কোন শব্দটা কোথায় ব্যবহৃত হবে, যে এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত কোনো সেন্টেন্সে আমরা শুধু মনে রাখবো যে বাক্যের শুরুতে হু প্লাস ডাজ নট হবে, বা যদি সেটা পাস্ট রেফার্স করে, পাস্ট বোঝায়, তাহলে ডিড নট প্লাস বাকি অংশ। তাহলে উদাহরণ দুটো বোঝার চেষ্টা করো, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, তাহলে আনসারটা কি হবে, হু ডাজেন্ট লাইক ফ্লাওয়ার। আর এটা ডিডেন্ট দিয়ে করে, লাইক পাস্ট দিয়ে একটা এক্সাম্পল লিখেছি, তাহলে আনসারটা কি হবে, হু ডিড নট লাইক ফ্লাওয়ার। ওকে, তোমরা রুলসটা লিখে নাও, নেক্সট রুলসে চলে যাব। আচ্ছা, রুলস নাম্বার 5, এভরিবডি, এভরিওয়ান এই শব্দগুলো থাকলে হু ডাজেন্ট দিব, তাই না? যদি এরকম থাকে, এভরি প্লাস কোনো নাউন যদি থাকে, কি থাকে, এভরি প্লাস নাউন যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে কি লিখবো, এভরি পরিবর্তে এভরি প্লাস নাউন। আমি একটা উদাহরণ লিখতেছি, আগে উদাহরণটা দেখো তাহলে বুঝবা। এভরি ম্যান, এভরি ম্যান, একটা উদাহরণ লিখি, হেডস ওয়্যার, এভরি ম্যান হেডস ওয়্যার, এখানে কিন্তু কি আছে, নাউন আছে, তাহলে কি হবে, এভরি প্লাস নাউন থাকলে আমরা কি দিয়ে শুরু করব, ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি বাক্যে যখন এভরি প্লাস ম্যান যুক্ত, এভরি প্লাস নাউন যুক্ত কোনো সেন্টেন্স থাকলে, তাহলে এর পরিবর্তে একটু আগে যেটা করেছি সেটা ছিল এভরি ওয়ান, এভরি বডি অথবা অল যুক্ত সেন্টেন্সে হু ডাজেন্ট হয়। কিন্তু এখানে আমি কি লিখলাম, এভরি প্লাস নাউন যদি কোনো সেন্টেন্সে বাক্যের শুরুতে থাকে, তাহলে আমরা বাক্যটা কি দিয়ে শুরু করব, ইজ দেয়ার এনি, তারপর কি লিখবো, এভরির পরের অংশ, তারপর কি লিখবো, এভরি এর পরের অংশ। তাহলে আমরা প্রত্যেকটা একটু এক্সাম্পল দেখি, ইজ দেয়ার এনি, তাহলে এভরি পরের অংশ কি আছে, ম্যান। একটু দেখো, এভরি ম্যান হেডস ওয়্যার, এভরি ম্যান হেডস ওয়্যার, তাহলে ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, তারপরে কি, এভরি পরের অংশ কি আছে, ম্যান, তারপর কি লিখবো, হু ডাজেন্ট, তারপরে প্লাস বাকি অংশ। আমরা এটা একটু করার চেষ্টা করি, আবার দেখো, ভুলে গেছি, কথা শোনা যাচ্ছে না, কথা শোনা ক্লিয়ার না, ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এভরি প্লাস নাউন যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে ইজ দেয়ার এনি হবে, বাক্যের শুরুতে কি হবে, ইজ দেয়ার এনি, এভরি নাউন থাকলে ইজ দেয়ার এনি, এভরি এর পরের অংশ। তাহলে একটু আনসারটা আমরা প্র্যাকটিস করি, এভরি ম্যান হেডস ওয়্যার, তাহলে কি হবে, ইজ দেয়ার এনি, এভরি পরের অংশ কি আছে, ম্যান, তারপর কি লিখবো, হু ডাজেন্ট হেড ওয়্যার। আবার একটু ডিয়ার স্টুডেন্ট, আবার একটু বোঝার চেষ্টা করো, এই রুলসটা মনে হয় তোমাদের কাছে একটু ক্রিটিক্যাল লাগতেছে, কারণ আগে ছিল হু ডাজেন্ট, আর এখন কি বলছি, যে এভরি যদি নাউন থাকে তাহলে আমরা কি করব, ইজ দেয়ার এনি, বাক্যটা শুরু করব কি দিয়ে, ইজ দেয়ার এনি, তাহলে ইজ দেয়ার এনি ম্যান, ইজ দেয়ার এনি নাউনের পরের অংশ, এখন এখানে যে নাউনটা থাকবে, যে শব্দটা থাকবে এভরির পরে, সেই শব্দটা আমরা নেব ম্যান, তারপরে হু ডাজেন্ট কি, হেড ওয়্যার, হু ডাজেন্ট, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে ছিল, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে ছিল, এর জন্য আমরা কি লিখছি, ডাজেন্ট হেড ওয়্যার।
আচ্ছা, তারপর আমরা নেক্সট রুলসে যাব। এভরি যুক্ত আমরা দুইটা রুলস করেছি, এভরিবডি এন্ড এভরি ওয়ান অথবা অল থাকলে হু ডাজেন্ট হয়। আর এর পরে যে রুলসটা করলাম, এভরি যুক্ত নাউন থাকলে, এভরি প্লাস নাউন যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা কি করব, এভরির পরিবর্তে দেয়ার ইজ দেয়ার এনি, তারপরে হচ্ছে নাউন, যে নাউনটা থাকবে সে নাউনটা হবে, দেন হচ্ছে হু ডাজেন্ট, যদি সেটা পাস্ট হয় তাহলে ডিডেন্ট, দেন হচ্ছে বাকি অংশ ইন্টারোগেটিভ সাইন। এখন নেক্সট রুলসটা করব, যদি নোবডি থাকে, নোবডি, নো ওয়ান, নান, এই শব্দগুলো দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ বাক্য আসে, পরীক্ষায় যদি নোবডি, নো ওয়ান, নান এই শব্দগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স হয় তাহলে আমরা কি লিখবো? এই রুলসটা খুবই সহজ, তোমাদের মনে রাখা খুব ইজি, কারণ শুধুমাত্র হু হবে, আর কোনো চেঞ্জ হবে না। কি হবে? শুধু হু হবে। আচ্ছা দেখো, নোবডি, একটা এক্সাম্পল লিখতেছি, নোবডি লাইকস হিম। আচ্ছা দেখো সেন্টেন্সটা কি লিখেছি, নোবডি, নো ওয়ান, নান এই শব্দগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা অনলি ওই বাক্যের শুরুতে শুধু কি ইউজ করব? শুধুমাত্র হু ইউজ করব। তাহলে কি হবে? হু লাইকস হিম। আচ্ছা, আর দেন হচ্ছে হবে প্রশ্নবোধক চিহ্ন হবে। আমাদের করার সময় অবশ্যই মনে রাখতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সে বাক্যের শেষে ইন্টারোগেটিভ করার সময় আমরা অবশ্যই সেটা কি করব? প্রশ্নবোধক সাইন ইউজ করব। যদি প্রশ্নবোধক সাইন ইউজ না করা হয় তাহলে তো কিন্তু তোমার নাম্বারটা কেটে দিবে। তাহলে আমরা এটা কি শিখলাম? নোবডি, নো ওয়ান, নান। নোবডি, নো ওয়ান, নান যদি সেন্টেন্স দ্বারা শুরু হয় তাহলে আমরা সেই সেন্টেন্সটা কি করব? অবশ্যই করার সময় নোবডি মানে সেই শব্দটা উঠে গিয়ে শুধুমাত্র বাক্যের শুরুতে হু হবে, আর কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, আমরা এখন নেক্সট আচ্ছা, এখন আমরা যে রুলসটা যাব লাস্ট, এটা হচ্ছে তোমাদের লাস্ট রুলসটা আমরা এখন করাবো। যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হয়, দেয়ার দিয়ে যদি শুরু হয় তাহলে হোয়াট অথবা একটা হোয়াট অথবা হু দিয়ে লিখবো। ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে আমরা কি লিখবো? হোয়াট। হোয়াট হচ্ছে, হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, হু হচ্ছে কিসের ক্ষেত্রে? ব্যক্তির ক্ষেত্রে। আর হোয়াট কিসের ক্ষেত্রে ব্যবহার করব? যদি ব্যক্তি ছাড়া অন্য কোনো শব্দ বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? হোয়াট ইউজ করব। আচ্ছা, আমরা একটু উদাহরণ দেখাচ্ছি। দেয়ার ইজ নো ইউজ অফ টাইম। আচ্ছা, বাক্যটা একটু দেখো তোমরা, আমি কি লিখেছি? যদি কোনো ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্য শুরু হয় তাহলে আমরা সেখানে হোয়াট অথবা হু শব্দটা ইউজ করব। দেয়ার ইজ নো, এটার পরিবর্তে কি ইউজ করব? দেয়ার ইজ নো। এটার পরিবর্তে আমরা কি ইউজ করব? হোয়াট অথবা হু। যদি সেটা ব্যক্তিকে রেফার করে তাহলে আমরা হু ইউজ করব, আর যদি অন্য বস্তুকে, ব্যক্তি ছাড়া অন্য কোনো বিষয় বোঝায় তাহলে আমরা হোয়াট ইউজ করব। তাহলে কি লিখবো? হোয়াট ইজ, দেয়ার ইজ নো ইউজ অফ টাইম। হোয়াট ইজ ইউজ অফ টাইম। আচ্ছা, আমরা কি, যেহেতু এখানে টাইমকে বোঝানো হয়েছে, হ্যাঁ শেষ, হোয়াট ইজ দ্য, সরি, দেয়ার ইজ, আচ্ছা এক্সাম্পলটা দেয়ার ইজ নো ইউজ অফ টাইম, এটা বাক্যটা দেওয়া ছিল, তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখবো? হোয়াট ইজ দা দিয়ে বাক্যটা করতেছে, হোয়াট ইজ দা ইউজ অফ টাইম। আর যদি আরেকটা উদাহরণ লিখতেছি, আচ্ছা আমি আরেকটা লিখতেছি উদাহরণ। দেয়ার ইজ নো ম্যান, দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দেন, কি লিখেছি? দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দেন জামিল। তাহলে দেয়ার ইজ নো এই বাক্যটা শুরু হয়েছে, যেহেতু এখানে ম্যান রেফার্স করেছে তাহলে আমি কি ইউজ করব? হু ইউজ করব। তাহলে কি লিখবো?
হু ইজ হ্যাপিয়ার দেন জামিল। আমি আবার একটু বলতেছি, যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্য শুরু করতে হয় তাহলে আমরা কি ব্যবহার করব? যদি ব্যক্তি বোঝায় সেক্ষেত্রে হু ব্যবহার করব, আর যদি ব্যক্তি বোঝায় তাহলে হোয়াট ইউজ করব। দেখো, দেয়ার ইজ নো ইউজ অফ টাইম। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইউজ অফ টাইম? তাহলে এখানে দেয়ার ইজ নো ইউজ অফ টাইম, এখানে কিন্তু বস্তু বোঝানো হয়েছে, এর জন্য আমি হোয়াট ইউজ করেছি। আর দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দেন জামিল, এইখানে আমার হচ্ছে সাবজেক্টটা কি আছে? ম্যান আছে। তাহলে এখানে কি হবে? হু। বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? না, ব্যক্তিকে বোঝানো হয়েছে, ম্যানকে, এর জন্য কি শুরু করছে বাক্য শুরুতে? হু। তারপর ইজ হ্যাপিয়ার দেন জামিল। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে তোমরা বাসায় ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে রুলসগুলো আছে তোমাদের বইতে এক্সারসাইজ, এগুলো একটু প্র্যাকটিস করবা, এবং কোনো সমস্যা হলে আমাকে একটু আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা। সবাই ভালো থাকবা। নেক্সট ক্লাসে আমি নেক্সট টপিকস নিয়ে আবার শুরু করব। সেই টপিকসটা হচ্ছে ট্রান্সফরমেশনে, যে তোমাদের এরপরে যেটা আছে ইন্টারোগেটিভ আজকে শেষ হয়েছে। নেক্সট হচ্ছে এক্সক্লেমেটরি করাবো, আর এক্সক্লেমেটরি দেন হচ্ছে তোমাদেরকে আমি অ্যাক্টিভ প্যাসিভ শুরু করব। সবাই ভালো থাকবা। খোদা হাফেজ। না, এভাবে না, মানে ওনাকে তো লাগবে না। হয়। আচ্ছা, আসুন আমি রেডি হই। ম্যাডামের ক্লাস কত সুন্দর ক্লাস হলো। আমাকে দেখা, এখানে দাঁড়ালে কি আমাকে দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, না আমি বলছি এখানে দাঁড়ালে দেখা যায়, আমার এখানে দাঁড়ালে ভালো করে দেখা যায়। আচ্ছা, কালি আছে তো কলমে সব। যিনি লিখছেন তিনি তো বুঝবেন। ম্যাডাম দেখা যাচ্ছে নাকি? কাজ শুরু করে দিই নাকি? আরে এই আল্লাহ, না স্পিকার নিলেই তো ভালো হয়েছে, স্পিকার নিলে কথা বলে শোনায়। না আমি শুরু করবো কিনা এটা টাইম শেষ। হ্যাঁ টাইম শেষ, ম্যাডাম ক্লাস শেষ। এখন আপনি আমাকে আবার ওকে দেন।